শিক্ষার্থীরা, আজকে আমরা বুয়েট অ্যাডমিশন টেস্টের 1996-1997 অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেনটা একটু সলভ করব। চলো শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এটা হলো কি, দেখো এটা হলো আমাদের মিথেনে এত গ্রাম মিথেনে মানে 0.16 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা কত। পরমাণুর সংখ্যাটা আমাদের হিসেব করতে হবে। তাহলে পরমাণুর সংখ্যা আর অণুর সংখ্যা আমরা যেটাই হিসেব করি না কেন এটা আমাদের হিসেব করতে হয় মোল সংখ্যার সাপেক্ষে, ঠিক আছে। তার মানে আমাদের আগে বের করতে হবে এই মিথেনের এত গ্রাম মিথেনে কত গ্রাম মোল সংখ্যা আছে। তাহলে আমরা মিথেনের আণবিক ভরটা জানি। মিথেনের আণবিক ভর হলো 12 + 4 = হলো কত, 16। তাহলে সুতরাং n = হবে কি W/m, তার মানে 0.16 / 16, তাহলে কত হয় দেখো 0.16 / 16 ইকুয়াল হলো 0.01 মোল কি আছে এখানে, মিথেন আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন আমরা কি বের করব, পরমাণুর সংখ্যা। তাহলে আমরা জানি কি পরমাণুর সংখ্যা হোক বা অণুর সংখ্যা হোক আমরা কি করব, মোল সংখ্যার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যাটা গুণ করে দেব, ঠিক আছে। পরমাণুর সংখ্যা n × na, একেবারে সহজ হিসাব। 0.01 এর সাথে গুণ হয়ে যাবে 6.023 × 10⁻23, তাহলে হবে কি 6.023 × 10⁻21 এতটি পরমাণু। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে গেল আমাদের প্রথম প্রশ্ন। এবার দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি, একটি যৌগে 7% নাইট্রোজেন আছে, ঠিক আছে। মানে একটা যৌগে টোটাল যে আণবিক ভর সে টোটাল আণবিক ভরের মধ্যে 7% আছে নাইট্রোজেন, ঠিক আছে। তাহলে যৌগটির সর্বনিম্ন আণবিক ওজন কত? বুঝতে পারছো ব্যাপারটা? যৌগটির সর্বনিম্ন আণবিক ওজন। ওকে, তাহলে দেখো যেহেতু এখানে সর্বনিম্ন আণবিক ওজন, সর্বনিম্ন আণবিক ওজনে নাইট্রোজেন আছে কতটুকু? নাইট্রোজেন আছে সর্বনিম্ন 14 গ্রাম। এই কথাটা তো আমরা বলতে পারি অবশ্যই। বুঝতে পারছো ব্যাপার? যেহেতু আমার যৌগটার সর্বনিম্ন আণবিক ওজন বের করতে হবে, তার মানে এই যৌগটার মধ্যে টোটাল নাইট্রোজেন একেবারে সর্বনিম্ন আছে কত গ্রাম? 14 গ্রাম। একটা নাইট্রোজেন থাকলেও সেটাকে আমরা কি বলবো, 14 গ্রাম নাইট্রোজেন আছে বলবো। তাহলে এখন আমরা শতকরা হিসাবে চলে আসি, ঠিক আছে। তাহলে 7% মানে কি, তার মানে 7 গ্রাম নাইট্রোজেন আছে 100 গ্রাম আণবিক ভরে। তাহলে সুতরাং আমরা বলতে পারি 14 গ্রাম নাইট্রোজেন আছে 100/7 ইন্টু হলো 14 এত গ্রাম আণবিক ওজনে, তাহলে হয় কত, 200 গ্রাম। তার মানে যৌগটার সর্বনিম্ন আণবিক ওজন হবে কত গ্রাম? 200 গ্রাম। একদম এগুলো হলো যে কি মানে বেসিক লেভেলের কোশ্চেন, ঠিক আছে। কোনটা কি জানতে হবে এটা, এই যে সর্বনিম্ন আণবিক ওজনে, এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সর্বনিম্ন আণবিক ওজনে নাইট্রোজেন সর্বনিম্ন কত গ্রাম আছে এটা তো তোমার হিসেব করতে হবে, এটা তোমার বুঝতে হবে। এটাই হলো যে এই কোশ্চেনের লজিক, ঠিক আছে। তাহলে এই যে 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেন, দুইটা কোশ্চেনই আমাদের হলো দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে আসা, ঠিক আছে। ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা যাই, কি আসছে দেখি। 3 নম্বর প্রশ্নটাতে দেখা যাচ্ছে কি, দেখো একটি নাইট্রোজেন অক্সাইডের আণবিক ওজন দেওয়া আছে 50, প্রমাণ তাপমাত্রা ও চাপে ঘনত্ব কত? তাহলে এটাও কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের কোশ্চেন। আর এটাকে তুমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের সাথেও তুমি কোরিলেট করতে পারো, ঠিক আছে। তবে মূলত কোশ্চেনটা হলো দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। আচ্ছা, তাহলে একটি নাইট্রোজেন অক্সাইডের আণবিক ওজন দেওয়া আছে, প্রমাণ তাপমাত্রায় এর ঘনত্ব কত? দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপ যেহেতু লেখা আছে, এটা হলো যে কি আমাদের এসটিপি। তাহলে এসটিপিতে আমরা ঘনত্বের সূত্র = লিখতে পারি ভর / আয়তন। তোমরা এই সূত্র দিয়েও করতে পারো, অথবা তোমরা যদি মনে করো যে না তুমি সূত্র ব্যবহার করবা ঘনত্ব D = হলো Pm/RT, তাহলে এই সূত্র দিয়েও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে সরাসরি ঘনত্বের সূত্রতেও দেওয়া যাবে ভর / আয়তন। তো এখানে আমাদের ভর কত, দেখো এখানে ভর হলো আমাদের আণবিক ওজন দেওয়া আছে 50 / আয়তন কত। এখন যেহেতু বলা আছে আমাদের এটা প্রমাণ তাপমাত্রা ও চাপে গণনা করতে হবে, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে
আয়তন হইল 22.4। তাহলে এটা হলো যে আমাদের গ্রাম আর এটা হলো যে কি আমাদের লিটার। তাহলে কত হয় আমরা একটু দেখি, 50 ভাগ 22.4 ইজ ইকুয়াল টু হলো আমাদের 2.23 এত গ্রাম পার লিটার। যেহেতু এখানে আণবিক ওজন দেওয়া আছে, এই আণবিক ওজনটা হলো 1 মোল পরিমাণ গ্যাসের ওজন। আণবিক ওজনটা হলো 1 মোল পরিমাণ গ্যাসের ওজন। তাহলে 1 মোল পরিমাণ গ্যাস কতটুকু আয়তন দখল করবে? 22.4 লিটার আয়তন দখল করবে। যেহেতু আমাদের এখানে আণবিক ওজনের কথাটা বলা আছে, তাই এখানে আমরা আয়তনের জায়গায় ধরছি 22.4। এখন এই জিনিসটা যদি তুমি এই সূত্রের মাধ্যমেও করো তাতেও তোমার হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এই যে আমাদের D = PM/RT, তাহলে এটা আমাদের কিসে করতে বলছে? এসটিপিতে। এসটিপিতে চাপের মান হয়েছে 1, আণবিক ভর তো দেওয়াই আছে 50, ডিভাইডেড বাই আর এর মান হবে 0.0821 ইন্টু তাপমাত্রা হলো আমাদের 273। এটাকে তুমি ক্যালকুলেট করলে ফলাফল তুমি এটাই পাবা, 2.23 গ্রাম পার লিটার। এখন তুমি যেটা করো, তোমার কাছে যেটা ইজি মনে হয় সেটাই করতে পারবা। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, এটা আণবিক ওজন যেহেতু লেখা আছে, আণবিক ওজন যেহেতু লেখা আছে, সুতরাং এটা কয় মোল? 1 মোল। 1 মোল মানে কত লিটার? 22.4 লিটার। এই জিনিসটুকু মাথায় রাখলেই চলবে এখানে, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। আচ্ছা, এবার দেখো আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি লেখা আছে। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 মিলিমিটার মার্কারি চাপে 3 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতগুলো অণু আছে? ঠিক আছে, তাহলে এখানেও আমাদের কতগুলো অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে অণুর সংখ্যা বের করা মানে আমাদের ওই একইভাবে আমরা কি বের করব? মোল সংখ্যা বের করে নেব, ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা মোল সংখ্যা কিভাবে বের করব বলো তো? এখানে কি কি দেওয়া আছে? তাপমাত্রা T এর মান দেওয়া আছে, চাপ দেওয়া আছে P এর মান, আয়তন দেওয়া আছে V এর মান, কার্বন ডাই অক্সাইড যেহেতু লেখা আছে, আণবিক ভরের মানটাও আমরা জানি, ঠিক আছে? কতগুলো অণু আছে। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি দেখো, মোল সংখ্যা নির্ণয়ের সূত্র PV = nRT। তো এখন এখান থেকে যদি আমরা n এর মানটা বের করার চেষ্টা করি, n = PV/RT, তাহলে এই সূত্র অনুসারে আমাদের দেখি আমরা এখানে চাপ দেওয়া আছে 50 মিলিমিটার মার্কারি, তাহলে এখানে হবে কি 50 / 760 লিটার এটিএম এককে আমরা মানে হিসাবটা করতেছি লিটার এটিএম এককে, তাহলে হিসাব করা সহজ হবে। তাহলে চাপের মানটা বসাইলাম আমি 50কে 760 দিয়ে ভাগ করে। আয়তনের মানটা দেওয়া আছে 3 লিটার, এটা লিটার এককই আছে, কোনো সমস্যা নেই। আর এর মান নিচে হবে 0.0821 ইন্টু তাপমাত্রা হলো আমাদের 500 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 500 এর সাথে আমরা 273 যদি যোগ করি 773 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে n এর মানটা পেয়ে যাচ্ছি। n হলো কি আমাদের মোল সংখ্যা, তাহলে কি হবে আমাদের মোল সংখ্যা দেখি, 50 × 3 ভাগ 760 ভাগ 0.0821 ভাগ 773, তাহলে ফলাফলটা আমরা পেয়ে গেলাম 0.0031 এত মোল কি আছে আমাদের এখানে? কার্বন ডাই অক্সাইড আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে আমাদের এখানে কি চাইছে? অণুর সংখ্যা। তাহলে আমরা এখানে বের করে দিই অণুর সংখ্যা। সূত্র কি আমাদের? n × na, ঠিক আছে? তাইলে আমরা 0.0031 এর সাথে 6.023 × 10⁻23 গুণ করে দেব। তাহলে কত হবে? এটার সাথে আমরা গুণ করে দেব, 6.023 × 10⁻23, তার মানে হবে কত আমাদের? 1.873 × 10⁻21 এতটি অণু। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনও কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে আসছে। দ্বিতীয় পত্র 3য় অধ্যায় থেকে আসছে এই কোশ্চেন। আর ইচ্ছা করলে তুমি এটা দ্বিতীয় পত্রের 1ম অধ্যায়ের সাথেও কোরিলেট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, গেল। এবার আমাদের আরেকটা প্রশ্ন দেখো, এখানে কি লেখা আছে? বাণিজ্যিকভাবে সোডিয়াম কার্বনেটের সাথে কলিচুনের বিক্রিয়ায়, সোডিয়াম কার্বনেটের সাথে কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মানে বিক্রিয়াটা হবে সোডিয়াম কার্বনেটের সাথে কলিচুনের, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। বিক্রিয়ায় কস্টিক সোডা প্রস্তুত করতে হয়, ঠিক আছে? তার মানে বিক্রিয়াটা কি দাঁড়ালো? বিক্রিয়াটা দাঁড়ালো এরকম, সোডিয়াম কার্বনেট প্লাস কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বিক্রিয়া কি তৈরি হবে? সোডিয়ামের সাথে হাইড্রোক্সাইড চলে যাবে,
হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস তৈরি হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এটা যদি তুমি সমতা করতে চাও, সোডিয়াম 2টা আছে, এখানে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে তোমার হলো যে কি কমপ্লিট কি, ঠিক আছে। এখন বলা হয়েছে কি দেখো, 1 গ্রাম সোডিয়াম কার্বনেট হতে কত গ্রাম কস্টিক সোডা পাওয়া যাবে, ঠিক আছে। তাইলে এখন এখানে দেখো সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 106 গ্রাম। এর থেকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড পাও কত, 2 × 40, তার মানে কত গ্রাম, 80 গ্রাম পাও। তার মানে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট হতে সোডিয়াম হাইড্রোক্সাইড পাই 80 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম সোডিয়াম কার্বনেট হতে সোডিয়াম হাইড্রোক্সাইড পাই 80 ডিভাইডেড বাই 106, তাহলে কত গ্রাম হয়, 80 ভাগ 106, 0.755 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। কি বুঝতে পারতেছো ব্যাপারটা? এটাই হলো আমাদের এখানের এই টপিক, 5 নম্বর শেষ। আচ্ছা, এবার 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমাদের দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকেই আসছে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা 2টা নিয়মে করব, 2টা পদ্ধতিতে আমি তোমাদেরকে এই কোশ্চেনটা সলভ করাবো, ঠিক আছে। একটু সময় নিয়ে অঙ্কটা একটু করব। দেখো ব্যাপারটা কি, আমি একটু বলতেছি। 300 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সহিত, তার মানে এখানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 300 ml 0.2 নরমাল দ্রবণের সহিত কত পরিমাণ HCl যোগ করলে, HCl এর ঘনমাত্রা হলো 0.1 নরমাল, কত ml, xml, আমরা xml এখানে লিখে দিলাম xml, যেহেতু কত পরিমাণ HCl দ্রবণ যোগ করলে সৃষ্ট দ্রবণের মাত্রা এত হবে। মানে এটা এখানে আর এখানে তুমি যোগ করবা, যোগ করলে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl একটা পাত্রের মধ্যে যোগ করছো, যোগ করলে এই যে দ্রবণটা পাইছো, এই যে মিশ্রণটা পাওয়া গেছে, মিশ্রণের মাত্রাটা 0.08 নরমাল হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই ঘনমাত্রার মানে 300 ml 0.2 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তুমি HCl দ্রবণ যোগ করতেছো, ঠিক আছে। যোগ করছো কতটুকু, HCl এর ঘনমাত্রা যদি হয় 0.1 নরমাল, তাহলে HCl এর কতটুকু যোগ করলে এই মিশ্রণের ঘনমাত্রাটা হবে 0.8 নরমাল। তাইলে এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এখানে মিশ্রণের আয়তন কত, তাহলে মিশ্রণের আয়তন হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হলো x 300, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হলো 300 আর HCl এর আয়তনটা ধরা হয়েছে x, তার মানে মিশ্রণের আয়তন হয়েছে কত, 300 প্লাস x। এখন এই অঙ্কটাতে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো যে কি, তোমার যে দ্রবণটা, এই যে মিশ্রণটা কি অম্লীয় না ক্ষারীয় তার কথা কিন্তু বলা হয় নাই। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইটা একটু বুঝতে হবে তোমাদের, কার মধ্যে কাকে যোগ করা হইতেছে। দেখো তোমার মূল দ্রবণ কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এই যে এত ml দ্রবণের মধ্যে কত ml HCl যোগ করলে, তার মানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তুমি HClটা যোগ করতেছো। বুঝতে পারছো ব্যাপারটা? এখন এখানে একটু খেয়াল করে দেখো, তোমার যে ঘনমাত্রাটা বানাতে হবে সেই ঘনমাত্রাটা কি, 0.08, আর HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা কি, 0.2, তার মানে 0.2 আর তোমার দ্রবণটা হচ্ছে কত, মিশ্রণের দ্রবণটা হবে কত, 0.08। তাহলে দেখো তুমি যখন ক্ষারের মধ্যে অ্যাসিড যোগ করবা, ক্ষারের ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বুঝতে হবে ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট কথা। যেহেতু তোমার মূল দ্রবণটা হলো ক্ষার, তোমার কাছে ক্ষার আছে, তুমি এটার মধ্যে কি যোগ করতেছো, HCl যোগ করতেছো, ঠিক আছে। তাহলে ক্ষারের ঘনমাত্রাটা হলো 0.2। এখন তুমি যখন এটার মধ্যে HClটা যোগ করবা, এখন ক্ষারের ঘনমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ক্ষারের ঘনমাত্রা কমতে একটা সময় আইসা ক্ষারের ঘনমাত্রাটা কত হবে, 0.08 নরমাল হবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, মিশ্রণের ঘনমাত্রাটা অবশ্যই কি হবে, ক্ষারীয় হবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এই চিন্তাটা করতে হবে তোমাদের। তার মানে ক্ষারকে নিউট্রালাইজ করতেছে কে, নিউট্রালাইজ করতেছে HCl। তার মানে তুমি দ্রবণের মধ্যে যখন ফোটায় HCl যোগ করতেছো,
HCl-টা কিন্তু আর থাকতেছে না, HCl-টা পরিপূর্ণভাবে প্রশমিত হয়ে যাচ্ছে, HCl ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিন্তু HCl যখন ভ্যানিশ হচ্ছে অ্যাট এ সেম টাইমে সে ক্ষারের ঘনমাত্রাটাকে কমাইয়ে দিতেছে। ঠিক আছে, তো ক্ষারের ঘনমাত্রা আছে কত 0.2, তাহলে 0.2 থেকে ক্ষারের ঘনমাত্রাটা কমতে 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 একটা সময় আইসা কততে পৌঁছাইবে 0.8-এ পৌঁছাইবে। তার মানে আমাদের এই ক্ষারের মধ্যে মূল দ্রবণটা যেহেতু ক্ষার আর এখানে যে মিশ্রণের ঘনমাত্রাটা চাইছে 0.08, তার মানে টোটাল ঘনমাত্রা এটা মূলত ক্ষারের ঘনমাত্রাটাকেই বোঝানো হয়েছে। এই ব্যাপারটা তোমাদের একটু এখানে যদি বুঝো তাহলে অঙ্কটা একদমই ইজি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা অঙ্কটা দুইটা নিয়মে করাবো বলছিলাম। তাহলে প্রথম পদ্ধতিতে আমরা আসি। প্রথম পদ্ধতিতে আমি সবসময় বলি এই অঙ্ক করার সময় এগুলোর মূল সংখ্যা বের করে নিতে, ঠিক আছে? তাহলে প্রথম পদ্ধতিতে আমাদের কি আছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা, তাহলে n = হবে কি CV/1000, ঠিক আছে? n = হলো CV/1000। অঙ্কটা একটু ভালো করে বোঝো। তাহলে হবে কত 300 × 0.2 হলো কত 60 ভাগ 1000, 0.06 মোল এই পরিমাণ কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আচ্ছা, এরপর হলো HCl। HCl এর মোল সংখ্যা কত হয় দেখো, HCl এর মোল সংখ্যা ঠিক একইভাবে CV/1000। তাহলে CV/1000 মানে কত 0.1x ডিভাইডেড বাই 1000, তাহলে 0.0001x এত মোল হলো যে কি আমাদের HCl। কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু HCl-টা লিমিটিং, যেহেতু মিশ্রণটা ক্ষারীয়, তার মানে HCl-টা এখানে লিমিটিং। তার মানে দেখো এখানে মূল বিক্রিয়াটা একটু দেখো, মূল বিক্রিয়াটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে HCl এর বিক্রিয়ায় কি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হয়। তাহলে এখানে কি দেখা যাচ্ছে এটা যে 1 মোল HCl প্রশমিত করে 1 মোল ক্ষারকে, ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি 1 মোল HCl প্রশমিত করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। সুতরাং 0.0001x এত মোল HCl প্রশমিত করবে 0.0001x মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাহলে সুতরাং মিশ্রণে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু 0.06, এটা থেকে বিয়োগ হয়ে যাবে কত 0.0001x, হ্যাঁ, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কি থাকবে অবশিষ্ট থাকবে। বুঝতে হবে ব্যাপারটা? তার মানে এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার মিশ্রণের মধ্যে অবশিষ্ট আছে। সুতরাং এই পরিমাণ ক্ষারই হবে মিশ্রণের, যে তোমার মিশ্রণটা যেহেতু ক্ষারীয় আছে এই ক্ষারীয় বানিয়ে ফেলাইবে, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, মিশ্রণের ঘনমাত্রা আমাদের সূত্র কি, C = 1000 N/V। এবার আসো আমাদের মূল আলোচনা। দেখো C এর মান কত, আমরা মিশ্রণের ঘনমাত্রাটা কত বানাবো 0.08 × 1000 × n এর মান, এই যে মোল সংখ্যা আমরা পেয়ে গেছি, মোল সংখ্যা n এর মান কত 0.06 মাইনাস 0.0001x ডিভাইডেড বাই v এর মান হয়েছে কত 300 প্লাস x। এই ক্যালকুলেশন থেকে এখন আমাদের টার্গেট হলো x এর মানটা বের করে নেওয়া, ঠিক আছে? তাহলে x এর মানটা আমরা একটু বের করে নেই। দেখো এটার সাথে যদি গুণ করে 3 × 8 = 24 প্লাস 0.08x 1000 দিয়ে এখানে গুণ করা হইলে 1000 দিয়ে গুণ করা হইলে এখানে হবে 60, 3 শূন্য তো 1 2 3 60, মাইনাস হবে 0.1x। তাহলে এখন এখানে কি দাঁড়াবে, এক্সটা এখানে আসলে 0.18x = 60 থেকে 24 বিয়োগ গেলে 36 থাকে না, 36 থাকে। তাহলে x = হবে 36 ভাগ 0.18 মানে 200 ml। তার মানে এখানে এই যে x HCl তোমার কত ml যোগ করতে হবে 200 ml যোগ করতে হবে। কি বুঝতে পারতেছো ব্যাপারটা? যদি তুমি 200 ml যোগ করো তাহলে তুমি এখানে
এটার মিশ্রণের যে ঘনমাত্রা সে ঘনমাত্রাটা হবে 0.08 নর্মাল। তো এখানে অঙ্কটা আরেকটু বলে নেই, যেহেতু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে মোলারিটি আর নর্মালিটি সেম জিনিস, তাই আমরা মোলারিটির সূত্রতেও আমরা নর্মালিটি বসাতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি মেনশন করে দেবা, অথবা 0.1 নর্মাল ইজ ইকুয়াল টু হলো 0.1 মোলার, সেম জিনিস। ঠিক আছে, এটা আমি আরেক ভিডিওতে আগের ভিডিওটাতেও আমি কিন্তু এই কথা বলছি যে এই সিএল এর যেহেতু হাইড্রোজেন একটা, সুতরাং এর তুল্য ভর আর আণবিক ভর সেম, সুতরাং এর হলো যে কি মোলারিটি আর নর্মালিটিও সেম। কি ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে এই অঙ্কটার আমরা বিকল্প পদ্ধতিটা একটু করে দেখাই, এটা তোমরা করবা। ঠিক আছে, বিকল্প পদ্ধতিটা একটু দেখাই। এই অঙ্কটার বিকল্প পদ্ধতিটা একটু দেখো। তাহলে এখানে বিকল্প পদ্ধতি আমরা লিখে নিই, বিকল্প পদ্ধতি। তো বিকল্প পদ্ধতিটা কি দেখো, আমাদের সূত্রটা হবে CmVm ইকুয়াল টু C1V1 প্লাস C2V2। ওকে, এই পদ্ধতিতে আমরা যাব। তাই দেখো এখানে Cm মানে কি, মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা 0.08, Vm মানে কি, আয়তন, মিশ্রণের আয়তন কত, 300 প্লাস x। ওকে, আচ্ছা এখন এখানে দেখো, এখানে তোমার মূল দ্রবণটা কি, মূল দ্রবণটা হলো ক্ষার, ক্ষারের মধ্যে তুমি অ্যাসিড যোগ করতেছো, অ্যাসিড তো শেষ হয়ে যাচ্ছে তাই না, তাহলে এখানে অ্যাসিডের ক্ষেত্রে হবে, অ্যাসিডটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাহলে অ্যাসিডটা মাইনাস হিসেবে ধরবা, নেগেটিভ সাইন হিসেবে ধরবা, অ্যাসিড শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যেহেতু ক্ষার এখানে অবশিষ্ট আছে, ক্ষারটাকে পজিটিভ হিসেবে ধরবা। ঠিক আছে, তো এখন এখানে দেখো যে C1V1 এই মানটাকে আমি ক্ষারের মানটা ধরি, তাহলে ক্ষারের ঘনমাত্রা কত, ক্ষারের ঘনমাত্রা হলো এখানে 0.2 ইন্টু ক্ষারের আয়তন কত, আয়তন হয়েছে 300। ঠিক আছে, ক্ষারের ক্ষেত্রে আমরা মানটাকে প্লাস সাইন হিসেবে ধরলাম, এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, আর আমরা এখানে এই প্লাস সাইন দিলাম, এই প্লাসটাকে আমি মাইনাস বানাই দিলাম। আচ্ছা, এটা আমি এইভাবে বানাই মাইনাসটাকে, যেহেতু এটা আমাদের কি অ্যাসিডের মানটা ধরবো আমরা C2H2, অ্যাসিডের মানটাকে আমরা কি সাইন হিসেবে লিখবো, আমরা বললাম অ্যাসিডের মানটাকে আমরা মাইনাস সাইন হিসেবে লিখবো। তাহলে এখন এখানে ঘনমাত্রা কত, ঘনমাত্রা হলো হলো 1 নর্মাল ইন্টু আয়তন হয়েছে x। কি বুঝতে পারছো ব্যাপারটা, যেহেতু ক্ষারটা এখানে শেষ হয়ে যাচ্ছে তাই এখানে আমি নেগেটিভ সাইন দিলাম, প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখান থেকে গুণ করে দেই, দেখো এটা হয় 24 প্লাস 0.08x ইজ ইকুয়াল টু হলো এখানে হয় 60 মাইনাস 0.1x। তো এই পদ্ধতিতে খুবই সহজে তুমি অঙ্কটা করতে পারো, কিন্তু বেসিক যদি ব্যাপারটা বুঝতে হয় তোমার আগের পদ্ধতিটাই বুঝতে হবে। ঠিক আছে, বেসিক ব্যাপারটা বুঝতে গেলে আগের পদ্ধতিটাই তোমার বুঝতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, শর্টকাট সবসময় প্রযোজ্য না। তারপর শিখিয়ে দিলাম 0.18x ইজ ইকুয়াল টু হলো 36, তাহলে x ইকুয়াল টু হবে এখানে 200 ml। তাহলে অঙ্কটা তোমরা কিন্তু এই নিয়মেও করতে পারবা, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এই অঙ্কটাতে একটু সময় নিয়ে ফেললাম বেশি, কিছু করার। আচ্ছা, তো আমাদের 7 নম্বর যে প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা হলো কি, দেখো কি বলা হয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 atm চাপে এত গ্রাম জিঙ্ক গুঁড়ার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কতটুকু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তার মানে এবার আমাদের জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু বিক্রিয়া করে দেখি। প্রদত্ত বিক্রিয়াটা হবে কি, দেখো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, বিক্রিয়া আমাদের কি তৈরি হবে, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে, এখন একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে কোনো বিক্রিয়াই আমার এসটিপি কন্ডিশনে থাকে, অর্থাৎ এই বিক্রিয়াটা আমার কিসে আছে, এসটিপি কন্ডিশনে আছে। তো এখানে আমাদের দেখো বিক্রিয়া সমতা হয়ে গেছে। তো এখানে দেখো আবার যে উদ্দীপক মানে প্রশ্নের মধ্যে জিঙ্কটা কিন্তু আমার গ্রাম এককে আছে, 327 গ্রাম জিঙ্ক। তো এখন এখানে দেখো জিঙ্ক হলো 65.4, তাহলে এত গ্রাম জিঙ্ক থেকে আমরা হাইড্রোজেন পাইছি, দেখো এখানে 1 মোল মানে হলো 22.4 লিটার। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা ঐকিক নিয়মে লিখি যে হলো কি, যে 65.4 গ্রাম জিঙ্ক হতে হাইড্রোজেন গ্যাস পাই 22.4 লিটার। তাহলে সুতরাং আমাদের জিঙ্ক আছে কত, 327 গ্রাম,
তাহলে 327 গ্রাম জিঙ্ক হতে হাইড্রোজেন গ্যাস পাই 22.4 ইন্টু 327 ডিভাইডেড বাই 65.4 লিটার। ওকে, তাহলে এটা আমরা একটু হিসাব করে ফেলি। 22.4 ইন্টু 327 ভাগ 65.4, তার মানে 112 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন এই যে 112 লিটার যে আয়তনটা, এই আয়তনটা হলো কিসে আয়তন? এসটিপি কন্ডিশনে আয়তন। কিন্তু আমার আয়তনটাকে কনভার্ট করে নিতে হবে কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 ATM চাপে। তাহলে আমরা সেই কন্ডিশনে যদি চলে যাই তাহলে দেখো কি হবে। তাহলে দেখো এখানে আমাদের এসটিপিতে আমাদের তাপমাত্রা হলো কত? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। আমাদের চাপ হলো 1 ATM। আমাদের এখানে আয়তন হয়েছে কত? এসটিপিতে আমরা আয়তন পাইলাম কত? 112 লিটার। ওকে, এটা আমরা কিসে চিন্তা করব? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ATM চাপে। তাহলে আমরা T2 ইজ ইকুয়াল টু কত পাবো? T2 ইজ ইকুয়াল টু হলো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। চাপের মান P2 ইজ ইকুয়াল টু হলো 1 ATM। এই অবস্থায় আমাদের V2 এর মানটা কত হবে? তাহলে আমাদের সূত্র কি? P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড বাই কি? T2। তো আমরা এখান থেকে V2 এর মানটা বের করে ফেলি। P1 V1 T2 ডিভাইডেড বাই P2 ইন্টু T1। জাস্ট এখন মানগুলো বসাই দিলেই হলো। 1 112 300 ডিভাইডেড বাই 273 ইন্টু 1। তাহলে কত হয় দেখি আমরা। 112 ইন্টু হলো 300 ভাগ হলো 273, 123.1 লেখা যায় এত লিটার। তার মানে এত লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 ATM চাপে। এই কোশ্চেনটা হলো আমাদের দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ের কোশ্চেন। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কতে চলে আসলাম। পরবর্তী অঙ্কটা হলো, দেখো এই অঙ্কটা করার আগে আমরা একটু অঙ্কটাকে একটু গুছিয়ে নেই। গুছানোর ব্যাপারটা হলো এরকম, ধরো তোমার কাছে একটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাত্র আছে। ঠিক আছে, এটার মধ্যে মানে এই বয়ামের মধ্যে বা বোতলের মধ্যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনত্ব লেখা আছে, এটার গায়ে ঘনত্ব লেখা আছে 1.19 গ্রাম পার ml, আর এখানে পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে 37% W/W, এটা এখানে লেখা আছে। ঠিক আছে, এখন তোমার টিচার তোমাকে বলছে যে এখান থেকে তুমি প্রয়োজন মতো HCl নেবা, মানে গাঢ় HCl থেকে প্রয়োজন মতো HCl নিয়ে তুমি এমন একটা HCl দ্রবণ বানাবা, এই যে এমন একটা HCl দ্রবণ বানাবা যে দ্রবণ হইতে হবে, আয়তন হইতে হবে 2.5 লিটার, যার ঘনমাত্রা হইতে হবে 0.1 নরমাল। ঠিক আছে, এটা হলো যে তোমার প্রয়োজনীয় HCl, প্রয়োজনীয় HCl। তাহলে এখান থেকে তোমার কতটুকু HCl নিতে হবে? কি প্রশ্নটা কি বুঝতে পারছো এবার? মানে তোমার টিচার তোমাকে বলেছে যে তুমি এমন একটা HCl দ্রবণ বানাও যেই দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 নরমালিটি আর তার পরিমাণ হবে 2.5 লিটার। তো এই পরিমাণে HCl বানাতে তুমি এই পাত্র থেকে, মানে গাঢ় HCl এর পাত্র থেকে, যার ঘনমাত্রা হলো বা ঘনত্ব হলো 1.19 গ্রাম পার লিটার আর শতকরা হলো 37% W/W। তো এখান থেকে তুমি কত ml ব্যবহার করতে পারবা এই দ্রবণটা তৈরি করতে? কি বুঝতে পারছো? যে দেখো এখানে কি লেখা আছে যে HCl দ্রবণ বানাতে কত ml গাঢ় HCl দরকার, মানে এখান থেকে তুমি কতটুকু HCl এই দ্রবণটা বানাতে তুমি ব্যবহার করবা। ঠিক আছে, এখন এই জন্য আমার কি করতে হবে? আমার আগে বের করতে হবে তোমার আসলে কত গ্রাম HCl দরকার, মানে তুমি যে তোমার প্রয়োজনীয় অ্যাসিডটা বানাবা, প্রয়োজনীয় অ্যাসিডে কতটুকু তোমার HCl দরকার সেটা তুমি আগে বের করো। এখানে তোমার কতটুকু HCl দরকার সেটা তুমি আগে বের করো, কতটুকু HCl দরকার তোমার আগে কার্যপ্রণালীটা তোমার বুঝতে হবে যে তুমি কি কাজ করবা। তাহলে এখন লিখি আমাদের 0.1 নরমাল
2.5 লিটার HCl দ্রবণ বানাতে HCl দরকার। সূত্র কি? W ইকুয়াল টু CMV বাই কত? 1000। তাহলে এখন তুমি জাস্ট মান বসাই দাও। এখানে কি হচ্ছে দেখো, সি এর মান কত? 0.1। এখানে আমি আবার বলি, যেহেতু নর্মালিটি আছে আর যেহেতু এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি আর নর্মালিটি সমান জিনিস, একই জিনিস, এর মানে কোনো চেঞ্জ নাই। 36.5 ইন্টু আয়তন হয়েছে 2.5 লিটার, মানে 2500 ml, ডিভাইডেড বাই হলো কি 1000। তো আমরা এখান থেকে ডাব্লিউর মানটা বের করে নিতে পারি। তো ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? 0.1 ইন্টু 36.5 ইন্টু 2.5, তাহলে 9.125 গ্রাম HCl দরকার। তার মানে তোমার এই পরিমাণ যে 2.5 লিটার 0.1 মোলার HCl বানাতে তোমার এতটুকু HCl দরকার। এখন এতটুকু HCl কত ml আছে, মানে কত ml এর মধ্যে আছে এই গাঢ় HCl এর, ঠিক আছে? এটা আমরা এখন বের করব। তাহলে এখন দেখো এখানে যে 37% W/W লেখা আছে, এটা দ্বারা কি বুঝি দেখো। এখন আমরা লিখতে পারি গাঢ় দ্রবণের ক্ষেত্রে, ঠিক আছে? দেখো 37% W/W, এটা বলতে কি বোঝানো হয়? বোঝানো হয় 37 গ্রাম HCl আছে 100 গ্রাম গাঢ় HCl এর দ্রবণে। সুতরাং আমাদের দরকার কতটুকু? 9.125। সুতরাং 9.125 গ্রাম HCl আছে 100 ইন্টু 9.125 ডিভাইডেড বাই 37, এত গ্রাম গাঢ় HCl এর দ্রবণে। তাহলে কত গ্রাম হয় দেখি, এটার সাথে আমরা গুণ করে দেই। 9.125 ইন্টু 100 ভাগ 37, তার মানে 24.662 এত গ্রাম গাঢ় HCl এর দ্রবণে। এখন তোমার এখান থেকে কত গ্রাম ব্যবহার করতে হবে? 24.662 গ্রাম। এখন এত গ্রাম গাঢ় HCl মানে কত ml? যেহেতু এখানে আমাদের ঘনত্ব দেওয়া আছে, তাহলে ভরকে আমরা আয়তনে কনভার্ট করতেই পারি, ঠিক আছে? তাহলে সুতরাং গাঢ় HCl এর আয়তন ইজ ইকুয়াল টু হবে কি? আয়তন ইজ ইকুয়াল টু হবে কি? W বাই ঘনত্ব, ঠিক আছে? W বাই ঘনত্ব। তাহলে W এর মান আমাদের কত? 24.662 গ্রাম। এটাকে ভাগ করে দেবো আমরা 1.19 গ্রাম পার ml। তাহলে কি হয়ে যায় দেখো, হ্যাঁ কি হয়ে যায়? এটাকে আমরা ভাগ করে দেব 1.19 দ্বারা, তার মানে 20.725 এত ml গাঢ় HCl এর দরকার। তার মানে এই পরিমাণ গাঢ় HCl তুমি এখানে কি ব্যবহার করতে পারবা। কি ব্যাপারটা বুঝতে পারতেছো আশা করি, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে কি লেখা আছে দেখো, নিচের কোন আয়নটি রঙিন দ্রবণ প্রদান করে? কোন আয়নটি রঙিন দ্রবণ প্রদান করে, ঠিক আছে? তো এখানে রঙিন দ্রবণ প্রদান করে, এখানে দেখো একটু খেয়াল করলে দেখবা এরা সবাই কিন্তু ডি ব্লক মৌল। সিলভার, কপার, জিঙ্ক, গোল্ড, Fe2+, এরা সবাই হলো যে কি ডি ব্লক মৌল। তাহলে মনে রাখবা ডি ব্লক মৌলের ক্ষেত্রে আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটাল ফাঁকা থাকে, মানে ডিতে একটা ইলেকট্রন সর্বনিম্ন আর সর্বোচ্চ যদি কয়টা ইলেকট্রন থাকে? 9টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা রঙিন হবে। ডি শূন্য অথবা যদি 10টা থাকে তাহলে সেটা কি হবে? বর্ণহীন হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই হিসাবটা মাথায় রাখতে হবে। ডিতে সর্বনিম্ন যদি একটা থাকে, আয়নের ইলেকট্রন বিন্যাসে ডিতে যদি সর্বনিম্ন একটা থাকে আর সর্বোচ্চ যদি 9টা থাকে তাহলে সেটা রঙিন হবে, আর যদি 0 আর 10টা থাকে তাহলে সেটা বর্ণহীন হবে। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সিলভার আয়ন, কপার প্লাস আয়ন, গোল্ড আয়ন, এরা
এরা পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে, ঠিক আছে। কপার, সিলভার, তারপরে হলো যে কি গোল্ড, কপার, সিলভার আর হলো গোল্ড, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। এদের ইলেকট্রন বিন্যাসটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবা কপার প্লাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষে আছে ডিতে 10টা, সিলভার প্লাসের সর্বশেষে আছে 4ডিতে 10টা, গোল্ড প্লাসের সর্বশেষে আছে 5ডিতে 10টা। বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখো, আমি জাস্ট সহজে বোঝানোর জন্য এটা বলতেছি। তাহলে দেখো কপার প্লাস, সিলভার প্লাস, গোল্ড প্লাস এদের সকলের ক্ষেত্রেই ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকায় এরা বর্ণহীন, এরা বর্ণহীন, ঠিক আছে। এরপরে আসো আমাদের জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+ এর ক্ষেত্রেও তুমি ইলেকট্রন বিন্যাস করলে পাবা এরও কিন্তু ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে, তার মানে এটাও কিন্তু বর্ণহীন। তাহলে বাকি থাকে কি আমাদের? Fe2+। তো Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা। Fe2+, তার ইলেকট্রন বিন্যাসটা দেখলে তোমরা পাবা আর্গন 3d6। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ডিতে 6টা ইলেকট্রন আছে, তার মানে যে 1 থেকে 9 এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে 1 থেকে 9 ক্যাটাগরির মধ্যে পড়ার কারণে এটা কি হচ্ছে? রঙিন হচ্ছে। তার মানে আমাদের Fe2+ এটা রঙিন যৌগ গঠন করতেছে। এটা কোথায় আছে কোশ্চেনটা? কোশ্চেনটা আছে আমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে, সরি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে। এটা হলো প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের কোশ্চেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী 10 নম্বর প্রশ্নতে একটু চলে যাই। 10 নম্বর প্রশ্নতে কি লেখা আছে দেখো। যখন সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করা হয় এবং প্রাপ্ত দ্রবণে পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তখন রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা তোমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আয়ন শনাক্তকরণে, ক্লোরাইড আয়ন শনাক্তকরণে পাবা। ক্লোরাইড আয়ন শনাক্তকরণে এই কোশ্চেনটা পাবা, ঠিক আছে। ক্লোরাইড আয়ন শনাক্ত করার জন্য এই বিক্রিয়াটা আছে। তাহলে এখানে আমরা বিক্রিয়াটা একটু লিখি। দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস হলো সিলভার নাইট্রেট, তাহলে বিক্রিয়া কি তৈরি হবে বলো? সিলভারের সাথে ক্লোরিন যাবে আর সোডিয়ামের সাথে নাইট্রেট আসবে। তাহলে এখানে এই যে সিলভার ক্লোরাইড এটার সাদা অদক্ষেপ পড়বে, সাদা অদক্ষেপ পড়বে সিলভার ক্লোরাইডের, ঠিক আছে। আর তৈরি হবে সোডিয়াম নাইট্রেট NaNO3, ঠিক আছে, NaNO3 সোডিয়াম নাইট্রেট। ওকে, তাইলে এখন আমাদের এই যে সাদা অদক্ষেপ পড়লো, এবার এই অদক্ষেপের মধ্যে আমরা কাকে যোগ করে দিলাম বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই সাদা অদক্ষেপের সাথে বিক্রিয়া করে নেবে, বিক্রিয়া করে অদক্ষেপটাকে দ্রবীভূত করে দেবে। তাহলে এখন এখানে আমাদের এই যে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইডের সাথে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে তখন তৈরি হবে কি? তখন তৈরি হবে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড প্লাস তৈরি হবে পানি। এই যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড প্লাস পানি তৈরি হয়ে গেল, এখানে আমাদের অদক্ষেপটা দ্রবীভূত হয়ে গেছে, ঠিক আছে। এখানে অদক্ষেপটি দ্রবীভূত হয়ে যায়। কি বুঝতে পারছো ব্যাপারটা? এটাই হলো যে আমাদের এখানকার রাসায়নিক বিক্রিয়া, আর এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরাইড আয়নের উপস্থিতি প্রমাণ করতে পারি। ওকে ওকে, এখানে আর তেমন কোনো বোঝার কিছু নাই, এগুলো জাস্ট মুখস্থ, ঠিক আছে। ওই যে আয়ন শনাক্তকরণের ব্যাপারগুলো জাস্ট মুখস্থ করতে হবে, এখানে বোঝার ব্যাপারটা একটু কম। ওকে, তাহলে এবার আমরা আসি আমাদের 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে। তো 11 নম্বর কোশ্চেনটা কি লেখা আছে দেখো। কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে প্রাপ্ত যৌগটির নাম লিখতে হবে এবং যৌগটির রং ও ধর্ম উল্লেখ করতে হবে। তো খুব সহজ ব্যাপার, কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা দেখাই দেই। কপার সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বিক্রিয়া কি তৈরি হবে? কপার হাইড্রোক্সাইড, কপারের সাথে হাইড্রোক্সাইড চলে আসবে, কপার হাইড্রোক্সাইড প্লাস হলো সোডিয়াম সালফেট, এটাকে কিউপ্রিক হাইড্রোক্সাইডও বলা যায়, ঠিক আছে। সোডিয়াম সালফেট, এই যে কপার হাইড্রোক্সাইড বলি বা কিউপ্রিক হাইড্রোক্সাইড বলি,
কিউপ্রিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, হাইড্রোক্সাইড, যেহেতু ওইস আছে সুতরাং এটা হলো ক্ষারধর্মী। ওইস থাকার কারণে এটা কি ধর্মী হবে? ক্ষারধর্মী। তাহলে আমরা এখানে লিখে দিলাম এটা অবশ্যই কি ধর্মী? ক্ষারধর্মী, ঠিক আছে। আর নাম্বার 2, এটার কালারটা কি? আচ্ছা, এটার কালারগুলা এই যে কপার হাইড্রোক্সাইডের কালার, জিঙ্ক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই ধরনের কালারের নামগুলো তোমরা প্রথম পত্রের 3য় অধ্যায়ে পাবা। প্রথম পত্রের 3য় অধ্যায়ে অবস্থান্তর মৌলের কিছু কালার এখানে তোমার বইয়ের মধ্যে করা আছে, মানে লিস্ট দেওয়া আছে, ওগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের কপার হাইড্রোক্সাইডের কালারটা হলো যে হালকা নীল, হালকা নীল কালার। এগুলো মুখস্থ টাইপের জিনিস, এখানে বেসিক কোনো কিছু নাই, মুখস্থ টাইপের জিনিস, ঠিক আছে। ওকে ওকে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, কি বলা হয়েছে? নিচের কোনটি দ্রবণে Fe3 মানে আয়রন 3 মানে ফেরিক আয়ন শনাক্ত করে? তার মানে এটা তো তোমরা বুঝতেই পারতেছো, প্রথম পত্র 2য় অধ্যায় আয়ন শনাক্তকরণ, এটা আয়ন শনাক্তকরণ থেকে আসছে। কোন আয়ন শনাক্তকরণ? এটা হলো আমাদের ফেরিক আয়ন শনাক্তকরণের জন্য, ফেরিক আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে এই কোশ্চেনটা তোমরা পাবা খুঁজে, ঠিক আছে। আচ্ছা, Fe3+ আয়ন মানে ফেরিক আয়ন শনাক্ত করা হয় কি দ্বারা জানো? এখানে দুইটা রিয়েজেন্ট আছে, একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আর একটা হলো অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্বারা। এই দুইটা জিনিস দ্বারা আমরা ফেরিক আয়ন শনাক্ত করতে পারি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক, এটা এখানের কোনো ব্যবহার নাই। 3য় অধ্যায়ের কোথায়ও তুমি বা আয়ন শনাক্তকরণের কোথায়ও তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যবহার পাবা না, সোডিয়াম থায়োসালফেটেরও ব্যবহার পাবা না। আর হাইড্রোজেন সালফাইডের ব্যবহার পাবা তুমি। এই হাইড্রোজেন সালফাইড দিয়ে তুমি জিঙ্ক আয়ন শনাক্ত করতে পারবা, তারপরে তুমি অ্যালুমিনিয়াম শনাক্ত করতে পারবা, তুমি সিলভার শনাক্ত করতে পারবা, তুমি লেড শনাক্ত করতে পারবা, তুমি কপার শনাক্ত করতে পারবা, ঠিক আছে, সেখানে ব্যবহার আছে এখানে। কিন্তু ফেরিক আয়নের ক্ষেত্রে এর কোনো ভূমিকা নাই, মানে হাইড্রোজেন সালফাইডের কোনো ভূমিকা নাই। ওকে, তাহলে আমাদের এই 3টা বাদ দিলে আমাদের বিক্রিয়া থাকে কয়টা? 2টা। কিন্তু কোশ্চেনে একটু খেয়াল করে দেখো কোনটি মানে একটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এখন দেখো এখানে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তুমি 5টা আয়ন শনাক্ত করতে পারবা, ঠিক আছে। মানে শুধু ফেরিক না, 5টা আয়ন শনাক্ত করা যায়। কি কি? কপার 2+ আয়ন শনাক্ত করা যায়, জিঙ্ক 2+ আয়ন শনাক্ত করা যায়, Fe2+ আয়ন শনাক্ত করা যায়, Fe3+ আয়ন শনাক্ত করা যায়, Al3+ আয়ন শনাক্ত করা যায়। তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি ফেরিক আয়ন শনাক্ত করার পাশাপাশি তুমি আরও 4টা আয়ন কপার, জিঙ্ক, ফেরাস, অ্যালুমিনিয়াম এদেরকেও তুমি শনাক্ত করতে পারবা। কিন্তু অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্বারা তুমি শুধুমাত্র ফেরিক আয়ন শনাক্ত করতে পারবা, অনলি Fe3+ আয়ন শনাক্ত করতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে আমাদের এখানে সঠিক উত্তর 2টা থাকলেও মূলত আমাদের উত্তর হবে একটা, কারণ এখানে তোমাকে বলা হয়েছে নিচের কোনটি মানে এখানে তোমার উত্তর একটা চাইছে, 2টা চাই নাই, কিন্তু কোনটি Fe3+ শনাক্ত করে। যদিও আমাদের এখানে সঠিক উত্তর 2টা আছে, কিন্তু স্পেসিফিকভাবে উত্তরটা কোনটা হবে? অ্যামোনিয়াম থায়োসায়ানেট হবে। কি ব্যাপারটা বুঝতে পারছো আশা করি? আমি 2টাই উত্তর দিয়ে দেবো, আমি এখন উত্তর 2টাই লিখবো, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তুমি কিভাবে শনাক্ত করতে পারো? দেখো Fe3+ এর মধ্যে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দাও তাহলে তৈরি হবে কি জানো? ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3 প্লাস অ্যামোনিয়াম আয়ন তো আছেই। এই যে ফেরিক হাইড্রোক্সাইড, এটার বাদামি বর্ণের অদক্ষেপ পড়বে, বাদামি অদক্ষেপ, ঠিক আছে। তার মানে তুমি কোনো দ্রবণের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যোগ করে দাও তাহলে যদি বাদামি অদক্ষেপ পড়ে তাহলে মনে করবা সেটা হলো কি? ফেরিক। যদি হালকা নীল এরপরে যদি গাঢ় নীল হয়ে যায় তাহলে সেটা হবে কপার। যদি সাদা অদক্ষেপ পড়ে সেটা জিঙ্কও হতে পারে, অ্যালুমিনিয়ামও হতে পারে। আর যদি তোমার হলো যে তোমার সবুজ অদক্ষেপ পড়ে তাহলে সেটা হবে ফেরাস। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কি কি বললাম? গাঢ় নীল হইলে কপার, সাদা হইলে জিঙ্কও হইতে পারে, অ্যালুমিনিয়ামও হইতে পারে, সবুজ হইলে ফেরাস, আর বাদামি হইলে ফেরিক, ঠিক আছে। তাহলে একটা আয়ন দ্বারা মানে একটা বিকারক দ্বারা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তুমি 5টা আয়ন শনাক্ত করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আছে কি দেখো? অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। এটা দ্বারা শুধুমাত্র আমরা কি আয়ন শনাক্ত করি? ফেরিক। তাহলে এই যে ফেরিক Fe3+, এটা যদি
আমাদের এটার মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করে দেই তাহলে রক্ত লাল বর্ণের মতো অদক্ষেপ পড়বে, সেটা হবে কি ফেরিক থায়োসায়ানাইডের। ঠিক আছে, তাহলে ফেরিক থায়োসায়ানাইডের সংকেত কি FeSCN3 প্লাস অ্যামোনিয়াম আয়ন, আলাদা হয়ে গেল। এটা রক্ত লাল বর্ণের কি পড়বে, অদক্ষেপ পড়বে। তাহলে রক্ত লাল বর্ণের অদক্ষেপ পড়লেই তুমি মনে করবা যে নমুনাটার মধ্যে কি আছে, ফেরিক আয়ন আছে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। ওকে, তাহলে এবার আমরা 13 নম্বর কোশ্চেনে চলে যাই। 13 নম্বর কোশ্চেনে আমাদের কি লেখা আছে দেখো তো, নিচের কোনটি পরমাণু, ঠিক আছে, ABC দেওয়া আছে। আচ্ছা, পরমাণু তোমরা কিভাবে চিনবা? যদি ইলেকট্রন আর প্রোটন সমান থাকে তাহলে সেটা হবে পরমাণু, আর যদি ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যদি তারতম্য থাকে তাহলে সেটা পরমাণু না, সেটা হবে আয়ন। তাহলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এখানে ইলেকট্রন আছে 16টা বাট প্রোটন আছে 12টা, বুঝতে পারছো ব্যাপার? তার মানে প্রোটনের তুলনায় ইলেকট্রন আছে 4টা বেশি, তার মানে মূলত হলো A4 মাইনাস, তার মানে এটা একটা আয়ন, নেগেটিভ আয়ন, বুঝতে পারছো ব্যাপার? দেখো সি এর ক্ষেত্রে যদি তুমি তুলনা করো, সিতে প্রোটন আছে 16টা কিন্তু ইলেকট্রন আছে 12টা, মানে 4টে ইলেকট্রন কম আছে, তাহলে এটা হবে কি C4 প্লাস। এবং বি এর ক্ষেত্রে আমাদের কি আছে দেখো, বি এর ক্ষেত্রে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান আছে, তাহলে এখন এখানে শুধুমাত্র আমরা এটাকে কি লিখতে পারি, বি লিখতে পারি। তাহলে এ হলো নেগেটিভ আয়ন, সি হলো পজিটিভ আয়ন, আর বি হলো যে কি আমাদের এখানে পরমাণু। তাহলে উত্তর কোনটা হবে, বি হবে। কি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারতেছো তোমরা অবশ্যই? ওকে, তাহলে এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। ওকে, আমরা আমাদের 14 নম্বর কোশ্চেনটায় দেখি কি লেখা আছে, সালফান কিভাবে তৈরি হয়, অলিয়ামের সাথে এর পার্থক্যটা কি। ঠিক আছে, দেখো সালফানটা কিভাবে তৈরি হয় জানো? সালফান তৈরি হয় মূলত হলো 98% মানে 98% সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 এর সাথে তুমি সালফার ট্রাই অক্সাইড মিশাই দেবা, মিশাই দিলে আমাদের 100% কি হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি সালফার ট্রাই অক্সাইড দাও, এখন দেখো এই যে 98% সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে তো আসলে আরো 2% কি আছে, H2O মানে পানি আছে, যেটা 98% সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে কি কত পার্সেন্ট পানি আছে, 2% পানি আছে। তো যখন তুমি 98% সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার ট্রাই অক্সাইডটা চালাই দেবা, তখন সে কি করবে, এই যে অতিরিক্ত যে পানিটা আছে এখানে, এই পানির সাথে এই সালফার ট্রাই অক্সাইডের বিক্রিয়ায় সেই পানিটুকুকেও সে কিসে রূপান্তর করে দেবে, সালফিউরিক অ্যাসিডে রূপান্তর করে দেবে। তাহলে সেটা এখন কি হয়ে যাবে, 100% সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, যেটাকে আমরা কি বলতে পারি, সালফান বলতে পারি। কি ব্যাপারটা বুঝতে পারছো আশা করি? ঠিক আছে। আর অলিয়ামটা কি, অলিয়ামটা কি জানো? এই যে আমাদের 100% যে সালফিউরিক অ্যাসিড আছে, এই 100% সালফিউরিক অ্যাসিডকে সালফার ট্রাই অক্সাইড দ্বারা সম্পৃক্ত করলে যে দ্রবণ পাওয়া যায়, তাকেই কি বলা হয়, অলিয়াম বলা হয়, তাকেই অলিয়াম বলা হয়। তাহলে তফাৎটা কোথায় এখানে? এখানে আমাদের এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার মধ্যে যখন তুমি সালফার ট্রাই অক্সাইড গ্যাস চালনা করে দেবা, তখন এটা যখন সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হলে কি হবে, হাইড্রোজেন 2টা থাকবে, সালফার 2টা হয়ে যাবে, আর অক্সিজেন হয়ে যাবে 7টা। এই যে H2S2O7, এটাকেই আমরা মূলত কি বলি, অলিয়াম বলি। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন অলিয়াম আর সালফান এর মধ্যে তফাৎটা কোথায়? দেখো সালফানের মধ্যেও সালফার ট্রাই অক্সাইড গ্যাস চালনা করা হয়, অলিয়ামের মধ্যেও সালফার ট্রাই অক্সাইড গ্যাস চালনা করা হয়, কিন্তু সালফানের যে সালফার ট্রাই অক্সাইড এটা কিন্তু আর এখানে থাকে না, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডে রূপান্তর করে, তখন এই 98% সালফিউরিক অ্যাসিডটা 100% সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়ে যায়।
কিন্তু যখন তুমি অলিয়াম বানাবা সেখানে কি হয়, আগে থেকেই কিন্তু 100% সালফিউরিক অ্যাসিড থাকে, মানে এখানে কোনো পানি থাকে না। তাই সালফার ট্রাই অক্সাইডটা এখানে কি হয়, সম্পৃক্ত করে। কাকে সম্পৃক্ত করে? সালফিউরিক অ্যাসিডকে সম্পৃক্ত করে, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তার মানে এখানে অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে, কিন্তু সালফানের মধ্যে সালফার ট্রাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে না। এটাই হলো আমাদের অলিয়াম আর সালফানের মধ্যে মূল পার্থক্য। বুঝতে পারছো? এটা আমাদের প্রথম পত্র তৃতীয় অধ্যায়, প্রথম পত্র তৃতীয় অধ্যায় তুমি এই আলোচনাটা পাবা। ওকে ওকে, প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের আরো একটা কোশ্চেন, প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের আরো একটা কোশ্চেন দেখো। কোশ্চেনটা হলো কি, সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম ব্যাখ্যা করো। বিরঞ্জন ধর্ম, বিরঞ্জন ধর্ম মানে কি জানো? রঙিন বস্তুকে বর্ণহীন করা। ঠিক আছে, তো এখন এখানে এই যে সালফার ডাইঅক্সাইড আছে, ওরও বিরঞ্জন ভূমিকা আছে। সে কিভাবে বিরঞ্জন ধর্ম দেখায় দেখো। এই সালফার ডাইঅক্সাইডের সাথে যদি তুমি পানির বিক্রিয়া ঘটাও, H2O, পানির যদি বিক্রিয়া ঘটাও, তাহলে তোমাকে দেবে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর সাথে দেবে তোমাকে জায়মান হাইড্রোজেন। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড দেওয়ার সাথে সাথে তোমাকে কি দেবে? জায়মান হাইড্রোজেন দেবে। ওকে, তাহলে এই যে জায়মান হাইড্রোজেন দিল তোমাকে, এই জায়মান হাইড্রোজেনটাই কি করবে? রঙিন বস্তুকে এই জায়মান হাইড্রোজেনটা বর্ণহীন করে দেবে। তাহলে রঙিন বস্তুকে বর্ণহীন করাটাই হলো যৌগের কি ধর্ম? বিরঞ্জন ধর্ম। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারতেছো। একদম সহজ হিসেব, একদম সহজ কোশ্চেন। সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম, বিরঞ্জন মানে রঙিন বস্তুকে বর্ণহীন করে নেওয়া। ডাই শিল্পে এটার প্রচুর রকমের ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিয়োজিত হয়ে মানে যুক্ত হয়ে কিসে রূপান্তরিত হবে? সালফিউরিক অ্যাসিড হবে, আর আমরা পাবো কি? জায়মান হাইড্রোজেন। এই যে জায়মান হাইড্রোজেন, এটাকে বলা হয় সক্রিয় হাইড্রোজেন। এই সক্রিয় হাইড্রোজেন এবং সক্রিয় অক্সিজেন এরা কি করে? বিরঞ্জন ধর্মে অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে এই রঙিন বস্তুকে কি করবে? বর্ণহীন করবে এই সক্রিয় হাইড্রোজেন। ওকে, তাহলে গেল এটা। এবার আসো জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে আসছে কোশ্চেন, কয়েকটা কোশ্চেন পাবা এর পর পর জৈব রসায়ন থেকে আসছে, এবং এটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো বেয়ার পরীক্ষার সাথে। বেয়ার পরীক্ষা দ্বারা, ঠিক আছে, বেয়ার পরীক্ষা দ্বারা আমরা কি প্রস্তুত করব? ইথিলিন গ্লাইকল প্রস্তুত করব। ঠিক আছে, তো এটা তোমরা একদম 9-10 থেকে পড়ে আসছো। তো ইথিলিন গ্লাইকল কিভাবে প্রস্তুত করবা বেয়ার পরীক্ষার মাধ্যমে? দেখো দেখো আমাদের ইথিন এর সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। বেয়ার পরীক্ষায় ব্যবহার করা হয় কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষার এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়ায় আমাদের কি তৈরি হয় বলো? পানি আর জায়মান অক্সিজেন তৈরি হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হলো যে কি তোমার ক্ষার। তাহলে ক্ষার মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ক্ষার যখন তুমি দিয়ে দেবা, তখন তুমি কি পাবা? পাবা তুমি পানি আর জায়মান অক্সিজেন পাবা। ঠিক আছে, এটাই কি করবে? এখানে যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনটা ভেঙে দিবে। পাই বন্ধনটা ভেঙে দিলে কিসে রূপান্তরিত হবে? দেখো, প্রত্যেকটা কার্বনে একটা করে OH মূলক চলে আসবে। দিস ইজ ইথিলিন গ্লাইকল। এটাকে কি বলা হয়? ইথিলিন গ্লাইকল বলা হয়। বুঝতে পারছো ব্যাপারটা? একেবারে সহজ বিক্রিয়া। ওই যে তোমার অ্যালকিন শনাক্তকরণের ক্ষেত্রে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষায় তোমরা এই বিক্রিয়াগুলো পড়ছো কি? ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি দেখো? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রোবেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও। তাহলে নাইট্রোবেনজিনটা হলো যে কি? বেনজিনের উপরে NO2 থাকলে এটাকে বলা হয় নাইট্রোবেনজিন। তাহলে নাইট্রোবেনজিন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে হবে। OH NO2, এটা হলো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এটা জৈব রসায়নের নাইট্রেশন বিক্রিয়া। এটা হলো জৈব রসায়নের নাইট্রেশন বিক্রিয়ায় তোমরা এই জিনিসটা খুঁজে পাবা, নাইট্রেশন বিক্রিয়ায়। ঠিক আছে, জৈব রসায়নের নাইট্রেশন বিক্রিয়ার টপিকে এটা তোমরা খুঁজে পাবা। ওকে, তাহলে এখন এখানে দেখো, এই যে বেনজিন বলয়ের উপরে NO2 মূলক আছে, এই NO2 মূলকটা হলো বলয় নিষ্ক্রিয়কারী। NO2 মূলকটা হলো কি? বলয়
নিষ্ক্রিয়কারী। আর বলয় নিষ্ক্রিয়কারী হলে সেটা কি নির্দেশক হয়? মেটা নির্দেশক হয়। কি নির্দেশক হয়? মেটা নির্দেশক। তাহলে এখানে এই যে NO2 মূলকটা এখানে কোথায় আসবে? এই যে এটা হলো 2 নাম্বার কার্বন, 3 4 5 6, তাহলে অবশ্যই 3 নাম্বার কার্বনে আসবে। তাহলে আমাদের যে যৌগটা হবে সেই যৌগটার নাম কি হবে? দেখো NO2 তো এখানে আগে থেকেই আছে, আবার নতুন যে NO2টা আসতেছে সেটা 3 নাম্বার অবস্থানে আসতেছে। দ্যাটস এনাফ। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই যে যৌগটা তৈরি হয়ে গেল এটার নাম কি? 1,3-ডাইনাইট্রোবেনজিন। কি ব্যাপারটা ক্লিয়ার এবার? ওকে, এবার আমরা 18 নম্বর প্রশ্নতে চলে যাই। পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল কি? দেখো অ্যালকোহলকে তো আমরা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো অ্যালকোহলের পাওয়ার বৃদ্ধির কারণে, মানে পাওয়ার বৃদ্ধির জন্য, ঠিক আছে, মানে শক্তি বাড়ানোর জন্য আমরা কি করি? 20% ইথানলের সাথে 80% পেট্রোল ও সামান্য পরিমাণে ইথার ও বেনজিন আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই মিশ্রণটাকেই আমরা কি বলি? পাওয়ার অ্যালকোহল বলি। একেবারে সহজ হিসেব, জাস্ট পার্সেন্টেজটা তোমার মনে রাখতে হবে। তার মানে 20% ইথানল এর সাথে যদি 80% কি হয়? পেট্রোল হয়, আর এটা সামান্য পরিমাণে, এখানে যদি আমরা ইথার ও বেনজিন মিশিয়ে দেই তাহলে আমরা যেটা পাবো এটাই হবে কি? আমাদের পাওয়ার অ্যালকোহল। এটা আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পাওয়ার অ্যালকোহলটাকে। কি বুঝতে পারছো আশা করি, নাকি? আচ্ছা, তাহলে আমাদের 19 নম্বর প্রশ্ন। আমাদের 19 নম্বর প্রশ্নটা কি বলো? টলেন পরীক্ষা কি? উদাহরণ এর মাধ্যমে আমাদের এটা দেখাতে হবে। টলেন পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা, এটা আমরা ইসে পড়ছি। এটা কি বলে? অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষাটা আমরা পড়ে থাকি। তাহলে এটা আমরা কোথায় পাবো? জৈব রসায়নে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে পাবো। অ্যালডিহাইড ও কি শনাক্ত করব আমরা? কিটোন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এটা পাই। ঠিক আছে, অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করে, কিন্তু কিটোন করে না। ঠিক আছে, তাহলে আমরা বিক্রিয়াটা দেখি। তাই অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি বলো? অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো কি? RCHO, অ্যালডিহাইড। আর টলেন বিকারক বলতে আমরা কি বুঝি? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটাই হলো মূলত কি আমাদের টলেন বিকারক। তাহলে এখানে বিক্রিয়ার মাধ্যমে কিসে রূপান্তরিত হয়? এই যে সিলভারটা আছে এখানে সিলভারের একটা অদক্ষেপ পড়বে, সিলভার দর্পণ। ঠিক আছে, ধূসর বর্ণের একটা অদক্ষেপ পড়বে। পাশাপাশি কি হবে দেখো, এই যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডটা এই টলেন বিকারকটা দ্বারা জারিত হবে। অ্যালডিহাইড জারিত হলে হয় কি? অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড জারিত হয়ে যখন অ্যাসিড তৈরি হবে তাহলে সেটা হবে কি? RCOO, এইচ হওয়ার কথা। অ্যাসিড মানে কি? এইচ হওয়ার কথা, কিন্তু এইচ থাকবে না এখানে, এটা একটা লবণে রূপান্তরিত হয়ে যাবে, অ্যামোনিয়াম লবণে রূপান্তরিত হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে NH4, অ্যামোনিয়াম লবণ। RCOO NH4 প্লাস অ্যামোনিয়া গ্যাস, আর হলো যে H2O, পানি তৈরি হতে পারে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা যদি আমরা এখানে একটা উদাহরণ হিসেবে দেখাই, আমরা যদি দেখাই, এখানে আমাদের এটা হলো অ্যালডিহাইড, এটা হলো কি আমাদের অ্যালডিহাইড। তাহলে এখানে অ্যালডিহাইডের জায়গায় আমি যদি একটা অ্যালডিহাইড নিয়ে আসি, মূল অ্যালডিহাইড, এটাকে যদি আমরা ইথানেল বলি, তাহলে এটার সাথে যদি আমরা ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেখাই দেই তাহলে আমরা কি পাবো? দেখো সিলভারের অদক্ষেপ পাবো, ধূসর বর্ণের অদক্ষেপ পাবো। তারপর আমরা কি পাবো? দেখো এই যে ইথানেল CH3CHO, এটা জারিত হয়ে কিসে রূপান্তরিত হবে? CH3COO NH4 হয়ে যাবে, প্লাস তৈরি হয়ে যাবে কি আমাদের? অ্যামোনিয়া গ্যাস আর পানি। এটাই হলো যে কি আমাদের টলেন বিকারক পরীক্ষা। ওকে, এগুলো খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, এগুলো মুখস্থ করলেই তোমরা পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হলো কি? ইথাইল অ্যালকোহলকে
আয়োডো ফর্মে পরিণত করতে হবে, আয়োডো ফর্মে পরিণত করতে হবে এবং বিক্রিয়াটা 3 ধাপে করতে বলছে, আয়োডো ফর্ম। ঠিক আছে, এখন দেখো আয়োডো ফর্ম মানে হলো হ্যালো ফর্ম। হ্যালো ফর্ম বিক্রিয়া কারা দেখায়? এটা হ্যালো ফর্ম বিক্রিয়াতে খুঁজে পাবা, হ্যালো ফর্ম, হ্যালো ফর্ম বিক্রিয়া। ঠিক আছে, তাহলে হ্যালো ফর্ম বিক্রিয়া কারা দেখায় জানো? যে সমস্ত যৌগের মধ্যে অ্যাসিটোমূলক আছে, CH3CO মূলক আছে, তারা হ্যালো ফর্ম বিক্রিয়া দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। ঠিক আছে, কিন্তু দেখো এখানে ইথাইল অ্যালকোহল মানে কি? ইথানল। ইথাইল অ্যালকোহল মানে কি? ইথানল। ইথানলের সংকেত কি? CH3 CH2OH। এখন এই ইথানলের মধ্যে তো আমাদের এই CH3CO মূলকটা নাই। ঠিক আছে, কিন্তু তারপরেও ইথানলটা কি দেখায়? হ্যালো ফর্ম বিক্রিয়া দেখায়। তাহলে এটা কিভাবে দেখায় দেখো, এই যে ইথানল, এটার সাথে প্রথমে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হয়। তাহলে হাইড্রোজেন আয়োডাইড দিয়ে এই ইথানলকে জারিত করা হয়। তাহলে হাইড্রোজেন আয়োডাইড দিয়ে যখন ইথানল জারিত হয়, ইথানলটা হয়ে যায় ইথানেল, CH3CHO প্লাস তৈরি হয়ে যায় আয়োডিন। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে ইথানলটা কিসে রূপান্তরিত হয়ে গেল? ইথানেল, আয়োডিন প্লাস তো পানি আছেই। ঠিক আছে, এই তাহলে ইথানলটা জারিত হয়ে গেল। ইথানলটা জারিত হয়ে গেল, কিসে রূপান্তরিত হয়ে গেল? ইথানেল। এখন দেখো ইথানলের মধ্যে অ্যাসিটোমূলক না থাকলেও ইথানেলের মধ্যে কিন্তু এই মূলকটা আছে, CH3CO মূলকটা কিন্তু এখানে আছে। তার মানে এটা এখন হ্যালো ফর্ম বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তাইলে এখন এই যে ইথানেলটা আছে CH3CHO, এটা আয়োডিনের সাথে বিক্রিয়া করবে। বুঝতে পারছো? তাইলে আয়োডিনের সাথে বিক্রিয়া করে ট্রাই আয়োডো ইথানেলে রূপান্তরিত হবে। এই যে এখানে যে আয়োডিনের ইথানেলের মধ্যে 3টা হাইড্রোজেন আছে না এখানে অ্যালকাইল মূলকে, এই 3টা হাইড্রোজেন 3টা আয়োডিন দ্বারা রিপ্লেস হবে। তাহলে CI3CHO, এটার নাম কি? ট্রাই আয়োডো ইথানেল। নাম কি এটা? লিখে নেবা, ট্রাই আয়োডো ইথানেল। তো প্লাস কি তৈরি হবে? প্লাস তৈরি হয়ে যাবে আমাদের হাইড্রোজেন আয়োডাইড। ওকে, প্লাস হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়ে গেল। তাহলে ট্রাই আয়োডো ইথানেল আমরা পেয়ে গেলাম এখানে। ওকে, এখানে আমরা যদি 2 অণু দেই তাহলে এখানে এখানে 3 অণু হবে। 3 অণু আয়োডিনের সাথে বিক্রিয়ায় আমাদের ট্রাই আয়োডো ইথানেল তৈরি হয়ে গেল। এখন এই যে ট্রাই আয়োডো ইথানেলটা আমি পেয়ে গেলাম, 3 ধাপে আমার বিক্রিয়াটা দেখাইতে হচ্ছে। ঠিক আছে, এই ট্রাই আয়োডো ইথানেলের সাথে যখন আমরা ক্ষারের বিক্রিয়া ঘটাই দেব, জলীয় ক্ষারের যখন আমরা বিক্রিয়া ঘটাই দেব, অ্যাকোয়া ক্ষার। ঠিক আছে, অ্যাকোয়া ক্ষার মানে কি? জলীয় ক্ষার। তাহলে জলীয় ক্ষারের বিক্রিয়া ঘটাইলে আমাদের কি তৈরি হবে বলো? আমাদের হ্যালো আয়োডো ফর্মটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আয়োডো ফর্মটা কিভাবে হবে? CI3H। বুঝতে পারছো? এই হলো আমাদের কি আয়োডো ফর্ম তৈরি হয়ে গেল। আর তৈরি হয়ে যাবে কি আমাদের HCOO লবণ প্লাস তৈরি হয়ে গেল কি আমাদের পানি। এই তো এটাকে আমরা একটু এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। CH3 এটা এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো কি আমাদের আয়োডো ফর্ম হয়ে গেল, লবণ প্লাস পানি তৈরি হয়ে গেল। এখানে আমাদের বিক্রিয়াটা এই 3টা ধাপে চাইছে, কিন্তু তাই আমাদের এখানে এই 3টা ধাপ উল্লেখ করা লাগছে। বুঝতে পারছো? 3 ধাপে বিক্রিয়াটা আমাদেরকে প্রেজেন্টেশনে নিয়ে আসতে হয়েছে। ওকে ওকে, আমাদের 21 নম্বর কোশ্চেনটা কি দেখো তো। বেনজিন বলয়ে নিচের কোনটি মেটা নির্দেশক নয়? মেটা নির্দেশক নয়, তার মানে এখানে একটা মেটা নির্দেশক নয়, বাদ বাকিগুলো সবই মেটা নির্দেশক। তাহলে দেখো এখানে আমরা একটু গাঠনিক সংকেতটা প্রেজেন্টেশনে নিয়ে আসি, তাইলে বুঝতে পারবো। COOH দেখো, COOH কে যদি আমরা একটু এইভাবে লিখি, এই তো NO2টাকে যদি আমরা একটু এইভাবে লিখি, নাইট্রোজেন অক্সিজেন, অক্সিজেন মাইনাস নাইট্রোজেন প্লাস। CHOটাকে যদি আমি এইভাবে লিখি, C ডাবল বন্ড ও H। NH2টাকে যদি আমি এইভাবে লিখি, নাইট্রোজেন এ একটা হাইড্রোজেন এ একটা হাইড্রোজেন। এটাকে যদি আমি এইভাবে লিখি, এ হলো সালফার ডাবল বন্ড অক্সিজেন আর হলো OH। ঠিক আছে, খুব সহজ বিষয়,
তুমি চিন্তা করবা এইভাবে, এই যে দেখো এই যে কার্বনের যে জায়গাটা আমি ফাঁকা রাখছি, এখানে একটা বেনজিন বলয় যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে বেনজিন বলয় যার সাথে যুক্ত থাকবে তার কনফিগারেশনে বা তার গাঠনিক সংকেতে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, মনে থাকবে ব্যাপারটা? তাহলে এটা হলো চেনার উপায়, জাস্ট চেনার উপায় মনে রাখবা। গাঠনিক সংকেতে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা মেটা নির্দেশক হবে। তাহলে এই যে বেনজিন যার সাথে যুক্ত আছে তার আশেপাশে ডাবল বন্ড আছে, এই যে তার আশেপাশে এখানে একটা কি আছে, ডাবল বন্ড আছে, সুতরাং এটা কি নির্দেশক? এটা মেটা নির্দেশক, এটা মেটা নির্দেশক। তাহলে ঠিক একই ঘটনা এখানে, এই যে বেনজিন যার সাথে যুক্ত আছে নাইট্রোজেন, নাইট্রোজেনে কি আছে, ধনাত্মক চার্জ আছে, পাশাপাশি এখানে কি আছে, আমাদের দ্বিবন্ধন আছে, সুতরাং এটাও কি নির্দেশক? মেটা নির্দেশক, এটাও মেটা। তাহলে এখানে কি আছে দেখো, এই যে বেনজিন যার সাথে যুক্ত থাকবে সেখানে কি আছে, আমাদের একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ড থাকার কারণে এটাও কিন্তু মেটা। কিন্তু এখানে দেখো এই যে বেনজিনের সাথে যে আছে যুক্ত নাইট্রোজেন, এখানে কোনো ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এটা হলো যে কিন্তু এটা কিন্তু মেটা নির্দেশক নয়, উত্তর হবে আমাদের এটা। কিন্তু এটাতেও দেখো সেম অবস্থা, বেনজিনের সাথে যে যুক্ত আছে সেখানে আমাদের দুইটা ডাবল বন্ড আছে, সুতরাং এটাও উত্তরে হবে না। কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমাদের উত্তরটা কি, NH2 মূলক, এটা কি নির্দেশক? মেটা নির্দেশক। 22 নম্বর কোশ্চেনটা কি দেখো, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে হ্যাকেল তত্ত্ব দ্বারা আমরা বেনজিনের অ্যারোমেটিকত্ব ব্যাখ্যা করতে পারি। তাহলে হ্যাকেল তত্ত্বটা কি বলো, কোনো একটি চাক্রিক যৌগে যদি কোনো একটি চাক্রিক যৌগে যদি টয়েজেন প্লাস ওয়ান সংখ্যক পাই বন্ধন বা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চারণশীল থাকলে সেটি অ্যারোমেটিক যৌগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? তাহলে এখন আমাদের বেনজিনের সংকেত কি, এই তো হলো বেনজিন। দেখো বেনজিনে তো একটা চক্র, এখানে 3টা দ্বিবন্ধন আছে, তাহলে 3টা দ্বিবন্ধন মানে এখানে আমাদের 3টা পাই আছে। তাহলে একটা চক্রের মধ্যে কয়টা পাই বন্ধন আছে? 3টা পাই বন্ধন আছে, এবং 3টা পাই বন্ধন সঞ্চারণশীল অবস্থায় আছে, কারণ এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এই কনফিগারেশনটাকে আমরা ঠিক এইভাবেও লিখতে পারি। তাহলে এখানে একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা পাই, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখন আমাদের টয়েজেন প্লাস 1 এর সূত্র অনুসারে 3টি কি বন্ধন থাকবে? পাই বন্ধন থাকবে। এই 3টা পাই বন্ধন যেহেতু বেনজিন বলয়ের মধ্যে আছে, সুতরাং হ্যাকেল তত্ত্ব অনুসারে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। ওকে ওকে, তাহলে এবার আমরা আসি আমাদের 23 নম্বর কোশ্চেন, প্যারাজাইলিন প্রস্তুতির একটা সহজ প্রণালী লেখো। এটাও জৈব রসায়নের কোশ্চেন। তাহলে প্যারাজাইলিন, এগুলো সংকেত তো আগে জানতে হবে, তাই না? প্যারাজাইলিনের সংকেত কি জানো? এই হলো বেনজিন, এখানে একটা CH3, এখানে একটা CH3, ঠিক আছে? এটা হলো প্যারাজাইলিন। তার মানে টলুইনের সাথে যদি একটা মিথাইল মূলক চলে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো? প্যারাজাইলিন বলবো। তাইলে আমরা এখানে বিক্রিয়াটা খুব সহজেই দেখাইতে পারি। টলুইনের অ্যালকাইলেশন বিক্রিয়া, মিথাইল মূলক আসবে, কোন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন বলয় মিথাইল মূলক যুক্ত হবে বলো তো? বলয়ের মধ্যে মিথাইল মূলক যুক্ত হবে অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তোমরা পড়ছো, ঠিক আছে? অ্যালকাইলেশন বিক্রিয়ায় বেনজিন বলয়ের মধ্যে মিথাইল মূলক আইসা যুক্ত হয়, ঠিক আছে? আর অ্যাসাইল বিক্রিয়ার মাধ্যমে, মানে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন বলয়ে আইসা অ্যাসাইল মূলক যুক্ত হয়। তাহলে এখন এই মিথাইল মূলকটাকে যদি তুমি বাদ দাও তাহলে তুমি পাইতেছো এটা কাকে? টলুইনকে। তার মানে মূলত টলুইনের কি বিক্রিয়া? টলুইনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। সরাসরি কথাটা বলে নাই, তোমাকে বলছে প্যারাজাইলিন প্রস্তুত করো, ঠিক আছে? তাহলে এটার অ্যালকাইলেশন বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইডের সাথে তুমি বিক্রিয়া করো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, করো বিক্রিয়া। তাহলে কি হবে? এই যে টলুইন, এটা হলো কি? বলয় সক্রিয়কারী, আর বলয় সক্রিয়কারী এটা হলো অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক হইলে কি হয়? এখানে দেখো এই যে মিথাইল মূলকটা আছে, এটা অর্থ অবস্থানেও যেতে পারে, প্যারা অবস্থানেও যেতে পারে। তাহলে এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট তুমি পাবা। কি কি পাবা? একটা হলো অর্থোজাইলিন পাবা, এটা হলো অর্থোজাইলিন, ঠিক আছে? আর আরেকটা কি পেয়ে যাচ্ছ? একই সাথে তুমি প্যারাজাইলিন পেয়ে যাচ্ছ, প্লাস হলো HCl। তাহলে এটা হলো যে কি তোমার অর্থোজাইলিন, আর এটা হলো যে প্যারাজাইলিন।
প্যারাজাইলিন। ওকে, তাহলে এখন তুমি তো দুইটা প্রোডাক্ট পেয়ে গেছো, তাহলে এখন তোমার কি করতে হবে, এই যে অর্থোজাইলিন আর প্যারাজাইলিন এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন, তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ভিন্ন হয়ে যাওয়ার কারণে এরা যখন একসাথে থাকবে আংশিক পাতন প্রণালী প্রয়োগ করে ওই পদ্ধতিটার মাধ্যমে, ওই পদ্ধতি প্রয়োগ করে অর্থোজাইলিন এবং প্যারাজাইলিন দুইটাকে তুমি সেপারেট করে ফেলবা। এবার বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দুইটাকে সেপারেট করলে তুমি অর্থোজাইলিন এবং প্যারাজাইলিনকে তুমি আলাদা আলাদাভাবে সংরক্ষণ বা সংশ্লেষণ করতে পারবা। কি বুঝতে পারছো ব্যাপার? ওকে, তাহলে এটা আমরা পাইলাম কোত্থেকে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া জৈব রসায়নের ওখান থেকে পেয়ে গেলাম। ওকে ওকে 24 নম্বর কোশ্চেন কি দেখো, গাঠনিক সংকেত লিখো, একেবারে সহজ গাঠনিক সংকেত। অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিনের গাঠনিক সংকেত কি জানো? এই একটা বেনজিন, নাইট্রোজেন ডাবল বন্ড, নাইট্রোজেন আবার একটা বেনজিন, দিস ইজ অ্যাজোবেনজিন। অ্যাজো মানে কি জানো? নাইট্রোজেন, নাইট্রোজেনকে আমরা অ্যাজো বলি, ঠিক আছে, বলয়ের মধ্যে যখন যুক্ত হয় অ্যাজোবেনজিন, এটাকে অ্যাজোবেনজিন বলা হয়। ওকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, খুব সহজ, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিভাবে লিখবো আমরা বলো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমি একটু এইভাবে লিখি, তাহলে আমার সুবিধা হবে, N2Cl। বুঝতে পারছো ব্যাপারটা? বেনজিন ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম মানে একটা বেনজিন বলয়ের সাথে দুইটা নাইট্রোজেন আছে, তাই এটাকে ডায়া অ্যাজো বলা যায়, ঠিক আছে, ডায়া অ্যাজো। এই ডায়া অ্যাজো থেকেই ডায়াজোনিয়াম ক্লোরাইড হয়ে গেল আর কি, ঠিক আছে। আর এখানে কিন্তু ডায়া বলা হয় নাই, কেন ডায়া বলা হয় নাই জানো? কারণটা হলো এখানে দুইটা বেনজিনে দুইটা নাইট্রোজেন আছে, মানে এই বেনজিনের সাথে এই নাইট্রোজেন, এই বেনজিনের সাথে এই নাইট্রোজেন, তাহলে দুইটা বেনজিনের সাথে নাইট্রোজেন আছে, তাই এটা শুধুমাত্র অ্যাজো নামকরণ করা হয়েছে। কিন্তু একটা বেনজিনের সাথে যখন দুইটা নাইট্রোজেন থাকবে তখন সেটাকে আমরা বলবো ডায়াজোবেনজিন। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার আসো অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত আমরা কিভাবে লিখতে পারি? অ্যানহাইড্রাইড মানে কি? অ্যানহাইড্রাইড মানে হলো C ডাবল বন্ড অক্সিজেন C ডাবল বন্ড, দিস ইজ অ্যানহাইড্রাইড। এটা হলো কি অ্যানহাইড্রাইড, দুইটা কিটোমূলকের সাথে দুইটা কিটোমূলক যুক্ত থাকবে একটা ইথারীয় মূলকের সাহায্যে। এটুক হলো ইথার আর এই দুইটা হলো যে কিটোমূলক, তাহলে দুইটা কিটোমূলককে যদি তুমি একটা ইথার মূলক দ্বারা আটকাই দাও তাহলে এটা হয়ে যাবে কি অ্যানহাইড্রাইড। এখন অ্যানহাইড্রাইডের এই পাশে তুমি একটা CH3 দিয়ে দাও, এই পাশেও একটা CH3 দিয়ে দাও, এই সংকেতটার নাম হয়ে গেল কি অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, ক্লোরাল, ক্লোরালের সংকেত কি জানো? আচ্ছা, ক্লোরাল মূলত হলো যে এটার মাতৃযৌগ হলো যে ইথানেল, CH3CHO, ইথানেল। ইথানেলের মধ্যে এই যে এখানে হাইড্রোজেন আছে তিনটা, এই তিনটা হাইড্রোজেনকে যদি তুমি তিনটা ক্লোরিন দ্বারা রিপ্লেস করে দাও, তিনটা হাইড্রোজেনকে তিনটা ক্লোরিন, তার মানে কি CCl3CHO। বুঝতে পারছো? তাহলে এটার নাম কি ট্রাইক্লোরো ইথানেল, ঠিক আছে, এটার নাম কি ট্রাইক্লোরো ইথানেল। এই ট্রাইক্লোরো ইথানেলেরই আরেকটা নাম হলো যে কি ক্লোরাল। তাহলে ক্লোরালের আরেকটা নাম পাইলাম কি আমরা বলো? ক্লোরাল বলতে আমরা কি বুঝি? ট্রাইক্লোরো ইথানেল। এই ট্রাইক্লোরো ইথানেলের আরেকটা নাম হলো কি ক্লোরাল। আর হলো কি আমাদের মেটানাইট্রোক্লোরোবেনজিন। তাহলে মেটানাইট্রোক্লোরোবেনজিন মানে কি? নাইট্রোটা মেটা অবস্থানে থাকবে, 3 নম্বর অবস্থানে থাকবে নাইট্রোমূলকটা, আর এই হলো ক্লোরোবেনজিন। ওকে, মেটানাইট্রোক্লোরোবেনজিন। তাহলে আমাদের বুয়েট 1996 অ্যান্ড 1997-এ আমরা অনেকগুলো বেশ কয়েকটা কোশ্চেন পাইছি, আমরা প্রায় 24টা কোশ্চেন পাইছি আমরা আমাদের রসায়ন থেকে। তারপর আমরা 2-4টা কোশ্চেন স্কিপ করতে হয়েছে আমাদের, কারণ সেটা তোমাদের সিলেবাসের বাহিরের, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি ক্লাসটা তোমরা এনজয় করবা ঠিকঠাক এবং কমপ্লিট করবা, খাতায় উঠাবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। জাস্ট একটু পড়াশোনা করলেই দেখবা খুব সহজ সহজ কোশ্চেনগুলোই আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না, ঠিক আছে।